আমাদের নারী বোনদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল আমাদের সুফিয়া কামাল হল থেকে শুরু করে মৈত্রী হল পর্যন্ত, বঙ্গমাতা হল পর্যন্ত একটা বাস সার্ভিস নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা বাস নিয়ে আসতেছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের বোনদের জন্য, নারীদের জন্য ক্যাম্পাসের মধ্যে আমরা এই বাস উদ্বোধন করব। শুধু এটা একটা বাস না, আমরা এমন একটা বাস নিয়ে আসতেছি, এটা হচ্ছে ইকো বাস। আকিজ গ্রুপ আমাদেরকে স্পন্সর করেছে। সেখানে উপরে সোলার থাকবে, বাসের মধ্যে স্টুডেন্টরা ল্যাপটপ চার্জ দিতে পারবে, ডিভাইস চার্জ দিতে পারবে। একই সাথে সেখানে আমরা পানির ব্যবস্থা করেছি, ড্রিঙ্কিং ওয়াটার, চুপিয়ে পানি পান করতে পারবে। এখানে ফায়ার বক্স আছে এবং হচ্ছে ফার্স্ট এইড, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য বক্স আছে। বিভিন্ন ধরনের আমরা আধুনিক ফেসিলিটিস এখানে রেখেছি। বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক জব ফেয়ার হতে যাচ্ছে। 430-এর অধিক জব অপরচুনিটি, 40-এর অধিক চাইনিজ কোম্পানি থাকবে। আমরা চায়না গেছিলাম, ওখানে গিয়ে শুধু খাওয়া দাওয়া পূর্তি করি না, আমরা ওখানে কাজের জন্য গেছি। চায়নার উদ্যোগে আপনারা জানেন একটা নারী শিক্ষার্থীর জন্য 15 শিক্ষার্থীর একটা হল নির্মাণ হবে। একই সাথে আমরা একটা জব ফেয়ার করতেছি এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতেছি। সেখানে ইনস্ট্যান্ট 430-এর অধিক জব অপরচুনিটি আছে। যারা যোগ্য হবে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে এবং একই সাথে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে অ্যালাইন করে দেবো। এবং আমরা উদ্যোক্তা মেলা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করছি এই ধরনের কাজ। আপনারা আগের ডাকসুর হিস্ট্রি দেখেন, পত্রিকা দেখেন, তারা কখনো এক টেবিলে বসতে পারে নাই, কিন্তু আমরা দেখিয়েছি কিভাবে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সমন্বয় করে কাজ করতে হয়। কিভাবে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যা কমিটমেন্ট দিচ্ছি তা তো বাস্তবায়ন হয়েছে, তার চেয়ে বহুগুণ কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিতেছি ইনশাল্লাহ এই জেনারেশন ইনশাল্লাহ আগামী 5-10 বছর পর তারা ন্যাশনাল রাজনীতিতে যাবে, জাতীয় রাজনীতিতে যাবে ইনশাআল্লাহ। এই জেনারেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং এই জেনারেশন আগামীর নগরের তারা দায়িত্বে যাবে এবং তাদের মাধ্যমে এই নগরের 55 বছরে যে বঞ্চনা, ইনশাআল্লাহ আমাদের হাত ধরে এই নগরের বঞ্চনা আমরা দূর করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সেটা আমরা প্রমাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যেন আবাসন সংকট না থাকে, 2841 কোটি টাকা একটা প্রকল্প, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয়, বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তাদের রুম থাকবে, তার একটা বেড থাকবে, চমৎকার একটা একাডেমিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমরা আশা করতেছি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই আমাদের হল নির্মাণগুলোর কাজ শেষ হবে ইনশাআল্লাহ। তো আমরা কাজ করছি। এবং সেন্ট্রাল মসজিদের কথা আপনারা জানেন, 65 বছর পরে এই মসজিদের সংস্কার হয়েছে। এই মসজিদ নিয়ে কেউ কাজ করে নাই। আমরাই এই ডাকসু ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দরাই 65 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের আমূল পরিবর্তন করেছে। আমরা সেটা আপৎকালীন সংস্কার করেছি। আমাদের পরিকল্পনা আছে যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদকে আধুনিক সেন্টার রূপান্তর করা হয়েছে, সেভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদকে আমরা একটা আধুনিক সেন্টারে রূপান্তর করবো। সব ধরনের ফেসিলিটিস ওইখানে থাকবে। সেটার জন্য আমরা স্পন্সরের সাথে কথা বলেছি, স্পন্সরও ম্যানেজ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদেরকে সহযোগিতা করে ইনশাআল্লাহ সেগুলো আমরা আপনাদের সহায়তা নিয়ে বাস্তবায়ন করবো। একই সাথে শিক্ষার্থীরা যেন খেলাধুলা করতে পারে তাদের জন্য আমরা 2 কোটি টাকার ফান্ড নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ড প্রায় আজকে 7 মাস পার করছি। 2 কোটি টাকা আমাদের সম্মানিত ট্রেজারার, সে আমার কাছে মনে হচ্ছে এই টাকা সে তার অ্যাকাউন্টে রেখে সে লুটপাট করতেছে, সে মুনাফা নিচ্ছে। নাহলে তো এই 2 কোটি টাকা এতদিন ধরে কেন, সেটা আমাদের কাছে চেক দিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে। আমরা সবসময় ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সির জায়গায় আমরা শতভাগ নিশ্চিত করেছি। এবং আমরা এতদিন যা কাজ করেছি, আমরা অডিটের জন্য অলরেডি কমিটি করেছি। আমাদের কার্যনির্বাহী মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ওবায়দ স্যার ছিলেন, স্যারের নেতৃত্বে কমিটি করা হয়েছে। অডিটের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাই দেবো আমরা কি কি আয় করেছি, কি কি ব্যয় করেছি, একদম ট্রান্সপারেন্ট হিসাব। প্রত্যেকটা ভাউচার আমাদের আয়ের রসিদ আছে। আমরা সেই ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি আমরা ইনশিওর করেছি। সেটা আমাদের শহীদ মালেক সেটা আমাদেরকে শিখিয়েছে। সেটা হচ্ছে মালেকের আদর্শ। একই সাথে আমাদের বলা হয়েছিল আমরা দায়িত্ব নিলে আমরা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করবো না, নারীদের জন্য আমরা কিছুই করবো না। বিশ্ববিদ্যালয় 105 বছর সেই কাজ কে করে নাই? নারী শিক্ষার্থীদের জন্য 65 লক্ষ টাকা খরচ করে আমরা জিমনেশিয়াম তৈরি করেছি। তো এই জিমনেশিয়াম তৈরি করার পর 5 মাস জুড়ে আমরা বসে আছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন অজুহাত দিচ্ছে, তারা বারবার বলতেছে হচ্ছে এই সমস্যা ওই সমস্যা বলে আমাদেরকে আটকে রাখা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কথা বলছি, ভিসিকেও বলছি, এবং তারা বলছে এটা দ্রুত অনুমোদন, তারা উদ্বোধনের জন্য আমাদেরকে অনুমোদন দিবে। এবং আমরা এখন অপেক্ষায় আছি, তারা অনুমোদন দিলেই সব কিছু প্রস্তুত, আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে সেটা উদ্বোধন করে সেটা সবার জন্য উন্মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা এটাও জানেন আগামী 17 তারিখ আমরা বিশ্ববিদ্যালয়, এটা কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক জব ফেয়ার হতে যাচ্ছে। 430-এর অধিক জব অপরচুনিটি, 40-এর অধিক চাইনিজ কোম্পানি থাকবে। আমরা চায়না গেছিলাম, ওখানে গিয়ে শুধু খাওয়া দাওয়া পূর্তি করি না, আমরা ওখানে কাজের জন্য গেছি। চায়নার উদ্যোগে আপনারা জানেন একটা নারী শিক্ষার্থীর জন্য 15 শিক্ষার্থীর একটা হল নির্মাণ হবে। একই সাথে আমরা একটা জব ফেয়ার করতেছি এবং আমাদের আরও অনেক প্ল্যান আছে, আমরা কাজ করতেছি। সেখানে ইনস্ট্যান্ট 430-এর অধিক জব অপরচুনিটি আছে। যারা যোগ্য হবে তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হবে
এবং একই সাথে বিভিন্ন কোম্পানি আসবে, তাদের সাথে আমরা আপনাদেরকে অ্যালাইন করে দেবো। এবং আমরা উদ্যোক্তা মেলা করছি, আমরা প্রতিনিয়ত কাজ করছি এই ধরনের কাজ। আপনারা আগের ডাকসুর হিস্ট্রি দেখেন, পত্রিকা দেখেন, তারা কখনো এক টেবিলে বসতে পারে নাই, কিন্তু আমরা দেখিয়েছি কীভাবে হল সংসদ, কেন্দ্রীয় সংসদ সমন্বয় করে কাজ করতে হয়, কীভাবে শিক্ষার্থীদের কাছে যে কমিটমেন্ট, আমরা যা কমিটমেন্ট দিচ্ছি তা তো বাস্তবায়ন হয়েছে, তার চেয়ে বহুগুণ কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আলহামদুলিল্লাহ। তো আমরা কথা দিতেছি ইনশাল্লাহ এই জেনারেশন ইনশাল্লাহ আগামী 5-10 বছর পর তারা ন্যাশনাল রাজনীতিতে যাবে, জাতীয় রাজনীতিতে যাবে ইনশাআল্লাহ। এই জেনারেশনে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। এবং এই জেনারেশন আগামীর নগরের তারা দায়িত্বে যাবে, এবং তাদের মাধ্যমে এই নগরের 55 বছরে যে বঞ্চনা, ইনশাআল্লাহ আমাদের হাত ধরে এই নগরের বঞ্চনা আমরা দূর করবো ইনশাআল্লাহ। তো এই সকল মোটিভেশন আমরা পেয়েছি শহীদ আব্দুল মালেক থেকে। এই শহীদ মালেক হলো আমাদের প্রেরণার বাতিঘর। শহীদ মালেক আমাদেরকে শিখিয়েছে কিভাবে কাজ করতে হয়, কিভাবে কথা দিয়ে কথা রাখতে হয়, কিভাবে ডিকলোনাইজ মাইন্ডসেট বিল্ড আপ করতে হয়, কীভাবে বলতে হয় যে আমরাই পারি, আমরাই সেরা, আমরাই পারবো ইনশাআল্লাহ। সেটা আমরা জুলাই বিপ্লবে দেখেছি, সেটা আমাদের আবু সাঈদ, শহীদ আলী রায়হানরা সেটা আমাদেরকে দেখিয়েছে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা সেটা বিনির্মাণ করতে চাই। আমি আবারও ইসলাম ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি, যেখানে সবাই পার্সোনাল ইন্টারেস্ট, অন্যান্য ছাত্র সংগঠন এবং অন্যান্য ব্যক্তিবর্গরা, রাজনৈতিক দলগুলো তাদের পার্সোনাল ইন্টারেস্ট এবং পার্সোনাল গেইন নিয়ে কাজ করছে, সেখানে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকে ন্যাশন বিল্ডিং নিয়ে কাজ করে আসতেছে, যেটা আমাদেরকে শিখেছে শহীদ আব্দুল মালেক। শহীদ আব্দুল মালেক তার কোনো ব্যক্তিগত কথা নিয়ে টিএসসিতে কথা বলে নাই, কীভাবে শিক্ষা ব্যবস্থার রূপরেখা হতে পারে, কিভাবে একটা জাতি তার অনন্য উচ্চতা যেতে পারে, কিভাবে একটা জাতি শিক্ষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির মাধ্যমে একটা অনন্য উচ্চতায় গিয়ে নিজের দেশকে এবং পুরো বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই কথাগুলো, সেই রূপরেখাগুলো শহীদ আব্দুল মালেক দিয়েছে। তো আমরা শহীদ আব্দুল মালেকের স্বপ্নের আলোকে যেন আমাদের এই দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বপ্নের একটা বাংলাদেশ, স্বপ্নের একটি ক্যাম্পাস আমরা যেন নির্মাণ করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুক। একই সাথে মালেককে যেভাবে এই ক্যাম্পাস হত্যা করা হয়েছে, আর কখনো এই ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রম কালচার ফিরে নিয়ে এসে মালেকের মতো করে কাউকে যেন হত্যা করা না হয়, সেই ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে, গণরম গ্যাস্ট্রম কালচারের বিরুদ্ধে আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। আমরা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো? ইনশাআল্লাহ সেই শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করবো, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে শিরদার উঁচু রাখতে হবে, এবং একই সাথে আমাদের শহীদ আব্দুল মালেকের রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজ যেন আমরা সঠিকভাবে আঞ্জাম দিতে পারি, সেটার জন্য আমাদেরকে শপথবদ্ধ হয়ে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা শাব্দিক দৃষ্টিকোণ, সেদিক থেকে যদি আমি বলি যে এর চাইতে লিবারাল কথা তো আর হতে পারে না, যে সবার যেই চিন্তা, সেই চিন্তার একটা ঐকতান ঘটবে, এরকম একটা শিক্ষা ব্যবস্থার কথা আমরা বলছিলাম, যেখানে অবশ্যই নৈতিকতার যে দিক, সেই দিক উপস্থিত থাকবে। কিন্তু দেখা গেল যে এই বক্তৃতা দেওয়ার পরে তার বক্তৃতাকে সহ্য করতে না পেরে তার উপর হামলা করা হলো, এবং এই হামলার কারণে তিনি শাহাদাত বরণ করলেন 3 দিন পরে, 15 আগস্টে। অর্থাৎ যেই সিস্টেমকে রক্ষা করতে গিয়ে, যেই শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে গিয়ে যারা হামলা করলো, তারা এই শিক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে কি পরিমাণ, আমি বলবো যে এক ধরনের সন্ত্রাসে পরিণত হয়েছিল, সেটা তো আমাদের সামনে পরিষ্কার। যে শুধুমাত্র একটা সমালোচনা করার কারণে, শুধুমাত্র যৌক্তিক মত উপস্থাপন করার কারণে দেখা যাচ্ছে যে একজনকে জীবন দিতে হচ্ছে। তো সেকুলার শিক্ষা ব্যবস্থা মূলত আমাদের সামনে যেই একটা সুন্দর পিকচার তুলে ধরা হয়, যে সেকুলার শিক্ষা ব্যবস্থা সহনশীলতার কথা বলে, প্রগতিশীলতার কথা বলে, অমুক তমুক বলে, দিন শেষে রিয়েলিটি হচ্ছে যে এই সেকুলার শিক্ষা ব্যবস্থা এই ধরনের কিছু পান্ডা তৈরি করে, যারা কোনো ধরনের সমালোচনাকে নিতে পারে না, কোনো ধরনের কমন কোনো গ্রাউন্ডকে মেনে নিতে পারে না, বরং তারা একটা জিনিসকেই প্রতিষ্ঠিত করতে চায়, যেটা তাদের মতামত। শুধুমাত্র এই ঘটনা আমরা 69-এ দেখেছি এরকম না, পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখেছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ে মূলত এই আলাপগুলো হয়, ফলে বিতর্ককে কেন্দ্র করে, ফলে কোনো ধরনের যুক্তি আদান প্রদানকে কেন্দ্র করে আমরা দেখতে পেরেছি যে আরেক মতের উপরে হামলা করা হয়েছে। এই হামলাগুলো কে করেছে আমাদের সামনে সব পরিষ্কার, এবং এই হামলার একটা পটভূমি তৈরি করা হয়েছিল 1969 সালের সেই 12ই আগস্ট, যেদিন শুধুমাত্র তার যৌক্তিক বক্তব্য দেওয়ার কারণে আব্দুল মালেককে এই ধরনের হামলার শিকার হতে হয়। ফলে আমরা যে প্রস্তাবনাগুলো
পেশ করলাম প্রবন্ধের মধ্য দিয়ে, সেই প্রস্তাবনার সাথে এই বিষয়টাও আমাদের মনে রাখা দরকার যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যেই প্রোডাক্ট আমরা গ্রহণ করছি, আমরা যে শিক্ষা ব্যবস্থার প্রোডাক্ট হিসেবে গড়ে উঠছি, সেই প্রোডাক্ট মূলত আমাদের নৈতিক মানুষ হিসেবে তৈরি করতে পারে না। এই নৈতিকতা আমাদের নিজ থেকে শিখে নিতে হয়। আপনি দেখেন, আপনি আপনার যে কারিকুলাম, সেই কারিকুলামের কথা মূল্যায়ন করেন।